বিমস কর্তৃক আয়োজিত আজকের ওয়ার্কশপ অন মিডিয়েশন লিগ্যাল এইড সার্ভিসেস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025-এর সম্মানিত সভাপতি, বিমসের সম্মানিত চেয়ারম্যান মিস্টার এস.এন. গোস্বামী, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে রিফাত, তামান্না, সোহানী ইসলাম সমাপ্তি, তাদের খুব মূল্যবান বক্তব্য শুনে আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি আজকে। আর তারপরে যে আমাদের বদলগাছি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওনাকে পুলিশি অফিসার হিসাবে যেটা আমি মনে করি যে একজন আদর্শ পুলিশ অফিসার, এই কারণেই যে উনি ওপেনলি ওনার নাম্বারটা শেয়ার করছেন এবং বলছেন যে রাত 3টা 4টা যখনই যার কোনো প্রয়োজন হবে ওনার সাথে যোগাযোগ করতে, উনি তার সাধ্যমতো চেষ্টা করবেন সাহায্য করার। এই ধরনের ওপেনলি কেউ সাধারণত বলে না, এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। এবং আপনাদের বলতে চাই, আমি এই বদলগাছিরই সন্তান। আপনারা অনেকে হয়তো জানেন না, আমি এই বদলগাছিরই সন্তান। তো আমি আমার যে এলাকায় এরকম এক পুলিশ অফিসার আছে দেখে খুব খুশি হলাম, আনন্দিত হলাম। আজকের যে বিষয়, সে বিষয়ে কিছু বলবো। শুভ অপরাহ্ন, শুভ সকাল শেষ, শুভ অপরাহ্ন। আজকে এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর বিহার নামেও পরিচিত, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে নির্মাণ করেন। এটি ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই পাহাড়পুর বৌদ্ধবিহার। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এটি আবিষ্কার করেন। তাহলে আপনারা সবাই এই ঐতিহাসিক স্থানের বাসিন্দা, আপনারা যারা শিক্ষার্থী এখানে সবাই একটা ঐতিহাসিক স্থানের বাসিন্দা। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এটাও একটা ঐতিহাসিক ব্যাপার। বাংলাদেশ মিডিয়েশন ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি কর্তৃক আয়োজিত এই কনফারেন্সে যোগদানের মধ্যে দিয়ে আমি আমার নিজের পৈতৃক বাড়ি বদলগাছি নওগাঁয় ঐতিহাসিক পাহাড়পুরে আসতে পেরে সত্যি নিজেকে গর্বিত মনে করছি। এখন আমি মিডিয়েশন সম্পর্কে কিছু বলবো। আপনারা ইতিমধ্যেই অনেক কিছু শুনেছেন, তারপরে আমি কিছুটা হাইলাইট করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে বর্তমান সমাজে মিডিয়েশনটা কেন প্রয়োজন। এই আধুনিক বিশ্বে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, যে বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে এবং মামলা জট এত প্রকট হয়ে গেছে যে সবাই এখন এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের দিকে ঝুঁকে পড়ছে। এর মধ্যে রয়েছে মিডিয়েশন, আরবিট্রেশন, নেগোসিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন। আমাদের আজকের বিষয়ে আলোচনা হলো মিডিয়েশন, যেটা খুব সহজ পরিভাষায় ইংলিশে আমরা যেটা বলি যে প্রসেস where a neutral and independent third person, a mediator, helps the parties in a dispute to reach their own solution. তাহলে যেটা হলো যে একজন মধ্যস্থতাকারী দুই পক্ষের মধ্যে একটা মীমাংসায় সাহায্য করছেন, কিন্তু উনি কিন্তু কোনো ডিসিশন চাপিয়ে দেন না। এটা হচ্ছে মিডিয়েশন একটা বড় বৈশিষ্ট্য। এই পন্থায় যেটা উপকার হচ্ছে যে মধ্যস্থকারী হিসাবে দায়িত্ব পালন করেন তাকে মিডিয়েটর বলছি আমরা। তিনি পক্ষগণকে তাদের মধ্যকার সমস্যা সমাধানের জন্য একজন সহায়তাকারী হিসাবে কাজ করেন। মিডিয়েটর সাধারণত একজন নিরপেক্ষ প্রশিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন। বাংলাদেশে দুই ধরনের মিডিয়েশন আমরা দেখে থাকি, একটি হলো ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে, অপরটি হলো কোর্ট এনেক্স মিডিয়েশন। ব্যক্তি পর্যায়ের মিডিয়েশন পন্থায় পক্ষগণ আদালতে না গিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে একজন মিডিয়েটর সহযোগিতা নিয়ে সমস্যার সমাধান করে থাকেন। অপরদিকে কোর্ট এনেক্স মিডিয়েশন পন্থায় কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দায়ের করলে অপরপক্ষ মোকদ্দমা সম্পর্কে জানার পরে আদালত সন্তুষ্ট চিত্রে পক্ষগণকে মিডিয়েশনে বসার জন্য প্রয়োজনীয় সুযোগ প্রদান করে থাকেন। এক্ষেত্রে আদালত একজন মিডিয়েটরকে উক্ত মিডিয়েশন নিষ্পন্ন করার জন্য দায়িত্ব অর্পণ করে থাকেন। এই যে আমি 4টা কথা বললাম, যে 4টা পন্থা, যে মিডিয়েশন, আরবিট্রেশন, নেগোসিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন, এই 4টা পন্থার মধ্যে আমি মনে করি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এই মিডিয়েশন হলো সবচেয়ে বড় পন্থা, যে মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এখন মিডিয়েটর কে হবে? এই মিডিয়েটর হওয়ার কোনো কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই।
সাধারণত মিডিয়েটর বিভিন্ন পেশার ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। একজন পুলিশ অফিসারও মিডিয়েটর হিসেবে কাজ করতে পারে। আপনারা যারা আছেন যে অন্য পেশায় আছেন তারাও মিডিয়েটর হিসেবে কাজ করতে পারেন। একজন যে বিচারক হতে হবে তা এরকম কোনো ধরাবাঁধা কিছু নেই, তবে কিছু গুণাবলীর অধিকারী হতে হবে। তার আচার আচরণের সততা, সৌহার্দ্যপূর্ণ, প্রশিক্ষিত, নিরপেক্ষ, নন জাজমেন্টাল হতে হবে। তাকে গুড কমিউনিকেশন স্কিলস, ওপেন মাইন্ডনেস এবং ফ্লেক্সিবল ইন নেচার হতে হবে। মিডিয়েটর প্রকৃত একজন পথ প্রদর্শক। তিনি পক্ষগুলিকে বিরোধের নিজস্ব সমাধান খুঁজে বের করতে সাহায্য করেন। তিনি একজন পিস মেকার হিসাবে কাজ করেন। প্রকৃতপক্ষে মিডিয়াকে দুই পক্ষের মধ্যে একটি শাটল ডিপ্লোম্যাট হিসাবে গণ্য করা যায়। বিকল্প বিরোধ নিষ্পত্তির এই পদ্ধতি আসলে একটি ইকুইটেবল রিলিফ, যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে। এই যে মিডিয়েশনের আমি যে কথাগুলো বললাম, এর বৈশিষ্ট্য হলো যে আপনার যদি দেখা যায় বিরোধী বিশ্বের পক্ষ অবস্থান এমন অনমনীয়, সেক্ষেত্রে মধ্যস্থ সম্ভব নয়। মধ্যস্থের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি কোনো পক্ষের জন্যই অনুকূল কোনো অবস্থার সৃষ্টি করছে না, তাহলে সেই পর্যায় থেকে পুনরায় প্রচলিত আইনে মোকদ্দমার কার্যক্রম চালু করা সম্ভব আছে। তাহলে মিডিয়েশনই যে শেষ তা না। যখন দেখছেন যে আপনাদের মিডিয়েশনের মাধ্যমে সমাধান হচ্ছে না, আপনার আইনের পথ কিন্তু খোলা থাকে। তা আমার যেটা সাজেশন, যে কোনো বিষয়ে আগে চেষ্টা করবেন যাতে মিডিয়েশনের মাধ্যমে সমাধান করা যায়, না হলে আইনের পথ তো খোলা আছে। আর মিডিয়েশনের ক্ষেত্রে পক্ষগণ নিজেরাই নিজেদের পক্ষের মিডিয়েটর নির্বাচন করতে পারেন। সুতরাং এই প্রক্রিয়ায় পুরো বিষয়টিকে পক্ষগণের নিজেদের নিয়ন্ত্রণে বজায় থাকবে। পক্ষগণ আদালতে বা জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে মোকদ্দমার বিরোধী বিষয় বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করতে চাইলে এবারও তাদের কোনো খরচ বহন করতে হয় না। অন্য ক্ষেত্রে দরিদ্র অসচ্ছল পক্ষগণ প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে মধ্যস্থতা বাবদ খরচ আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এইডের কাছ থেকেও লাভ করে থাকে। ইন্টারেস্টিং বিষয় হলো, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী কোনো সিদ্ধান্ত দেন না বা তিনি পক্ষগণের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করেন। এক্ষেত্রে পক্ষগণের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকে। এখন যেটা হলো মিডিয়েশন যে আমি বলছি, এটার অ্যাডভান্টেজগুলো কী? প্রথমত হলো যে মিডিয়েশন প্রক্রিয়ায় যদি কোনো কিছু সমাধান হয়, এটা গোপনীয় বিষয়। এই প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে পক্ষগণ যে আলোচনায় হোক না কেন বা যে দলিল প্রমাণী উপস্থাপন করা হোক না কেন, তার গোপনীয়তা অটুট থাকে এবং মধ্যস্থতা ব্যর্থ হলে মধ্যস্থ আলোচনা আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না। এটা একটা বড় বেনিফিট। মিডিয়েশন প্রক্রিয়াটি সহজ এবং ফলপ্রসূ। মিডিয়েশন প্রক্রিয়া অনানুষ্ঠানিক, আদালতে যেইভাবে ফর্মাল ইয়াতে আলোচনা হয় সেরকম কিছু না। এখানে আপনার পারস্পরিক দুই পক্ষ বসে ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করে আপনার মিডিয়েশন যে কোনো বিষয়ের ভুল বোঝাবুঝির সমাধান করতে পারে। মিডিয়েশনের একটা টাইম ফ্রেম বাঁধা আছে। আপনারা যদি সিভিল প্রসিডিউর কোডের 89A-তে দেখেন, সেখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 90 দিন সময় দেওয়া আছে। এর ক্ষেত্রে আবার 7 দিনের মধ্যে আবার ডিক্রি দেওয়ার একটা বিধান আছে। তাহলে খুব লিমিটেড সময়ের মধ্যে এই যে কোর্ট এনেক্স মিডিয়েশন যেটা হয় সেটা সম্ভব। এবং মিডিয়েশনের মাধ্যমে যদি ফয়সালা হয়, তাহলে কোর্ট ফি যেটা জমা দেওয়া হয়েছে সেটা আবার ফেরত পাওয়া যায়। তাহলে মামলা পরিচালনার ব্যয় হ্রাস পাচ্ছে এবং দ্রুত সময়ে আপনারা এই মিডিয়েশনটা সমাপ্ত করতে পারছেন। এবং এই মিডিয়েশনের মাধ্যমে যে সমস্যার সমাধান হবে সেটার এগেনস্টে কোনো আপিল বা উচ্চ আদালতে এটা চ্যালেঞ্জ করা যায় না, যেহেতু আরবিট্রেশন বলেন, এই মাধ্যমগুলোতে যদি আপনি একটা সমস্যার সমাধান করলেন, এটা কিন্তু দেখা যাচ্ছে এটার এগেনস্টে আপনি আপিলে যাচ্ছেন, সর্বোচ্চ আপনি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যেতে পারছেন। তাহলে এই দীর্ঘসূত্রতা থেকেই যাচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি কোনো কিছু সমাধান পাচ্ছেন না। সবচেয়ে বেশি যেটা এই মিডিয়েশনের ক্ষেত্রে আমি বলবো, যেটা হচ্ছে যে উইন উইন সিচুয়েশন একটা পরিস্থিতি বিরাজ করে, কোনো পক্ষেই আসলে হারছে না।
এবং একটি স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে এই মিডিয়েশনের মাধ্যমে। এখন আমরা যদি দেখি যে আমাদের এই আইন ব্যবস্থায় অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কোন কোন আইনে আমাদের এই কথাগুলো বলা আছে, কিন্তু আমরা এটার প্রয়োগ সঠিকভাবে করছি না। ADR is provisions relating to mediation arbitration civil matters যদি আমরা দেখি কোড অফ সিভিল প্রসিডিওর 1908, মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961, ফ্যামিলি কোর্স অর্ডিন্যান্স 1985, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আরবিট্রেশন অ্যাক্ট 2001, অর্থ ঋণ আদালত আইন 2003, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, ভ্যালু অ্যাডেড ট্যাক্স 1991, কাস্টমস অ্যাক্ট, Conciliation and Disputes Municipal Board Act 2004, Labour Court Act 2006, Village Court Act 2006, Dowry Provision Act 2018, EPZ Trade Union and Industrial Relation Act 2004, Real Estate Development and Management Act 2010, Deulia Bishoyok Ain 1997, Legal Aid Act 2017, Section 21 ক এবং সাম্প্রতিককালে খ যুক্ত হয়েছে, যেটার বিষয়ে আমি এখনই আলোচনা করব। তাহলে আমরা দেখছি যে এই মিডিয়েশনটা আমাদের অ্যাকচুয়ালি আইনগতভাবে ভিত্তি লাভ করে হচ্ছে 2003 সালে, যদি যেটা সেকশন 89A থেকে 89E সংশোধনীর মাধ্যমে সিভিল প্রসিডিওর কোডে 2003 সালের সংশোধিত আইন বাংলাদেশের দেওয়ানি কার্যধারার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কোর্ট অ্যান্ড মিডিয়েশন এবং সালিসের প্রবর্তন করে। পরবর্তীতে আইনটি 2006 সালে আরেকটি সংশোধনীর মাধ্যমে, যেখানে আপিল পর্যায়ে মধ্যস্থতার বিধান চালু করা হয়। তারপরে 2012 সালে কোর্টটি সংশোধন করা হয়েছিল, যা দেওয়ানি কার্যধারায় মধ্যস্থতা ব্যবস্থাকে বাধ্যতামূলক করে, ম্যান্ডেটরি করা হয়। 2017 সালে আবার সংশোধন করা হয়, যা বিরোধগুলোকে সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের কাছে উল্লেখ করে বিধান রেখেছে। তাহলে আমরা দেখছি যে এই বিবর্তনগুলো সিভিল প্রসিডিওর কোডের মাধ্যমে হয়েছে এবং সাম্প্রতিককালে 2025 সালে যে অধ্যাদেশটা হলো লিগ্যাল এইডের, তাহলে এই যে বিবর্তনগুলো সবখানেই কিন্তু আমরা দেখছি যে মিডিয়েশনকে প্রাধান্য দিয়ে করা হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এগিয়ে আসছি না। মিডিয়েশনটাকে আমাদের রন্ধে রন্ধে আইন ব্যবস্থার মধ্যে সব ক্ষেত্রে আমাদেরকে প্রয়োগ করতে হবে, তাহলেই আমার এই যে বিভিন্ন ধরনের যে সমস্যা আছে সেগুলি সমাধান করা সম্ভব হবে। এখন আমরা একটু দেখি যে ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় বলা আছে। ADR এর কথা বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 345 ধারায়, যেখানে কম্পাউন্ডেবল অফেন্সের ক্ষেত্রে একটা তালিকা দেওয়া আছে যে কোথায় আদালতের অনুমতি ছাড়াই আপোস করা যেতে পারে, এবং 345-এর 2-তে বলা আছে অপরাধের তালিকা প্রদান করে যেখানে শুধুমাত্র আদালতের অনুমতি নিয়ে আপোস করা যেতে পারে। তাহলে ADR এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর কোডের ক্ষেত্রে আমাদের সুযোগটা আছে, এবং এই সম্পর্কে আমাদের সাবেক প্রধান বিচারপতি মরহুম বিচারপতি বদরুল হায়দার চৌধুরী সাহেব বলেছিলেন যে they encourage this settlement of dispute either by panchayat or by arbitration or by way of compromise, and if it is a criminal offence, the offence can be compounded within the limit of section 345 of the Code of Criminal Procedure. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিমিনাল ম্যাটারের ক্ষেত্রেও মিডিয়েশন সম্ভব। এখন আমি যে বিষয়গুলো চিহ্নিত করেছি যে আমাদের দেশে যে মিডিয়েশনটা যে এখনো ফলপ্রসূ হচ্ছে না কেন, এর কিছু কারণ আমি চিহ্নিত করেছি। প্রথমত যে কারণটা আমরা দেখতে পাই যে নন কোঅপারেশন অফ দ্য লয়ার্স। এটা সত্যি যে অধিকাংশ আইনজীবী মিডিয়েশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মোটেও সহযোগিতা করতে চান না। তাদের মধ্যে একটা ধারণা যে যদি এই মামলাটি প্রাথমিক পর্যায়ে নিষ্পত্তি হয়ে যায় তাদের সেই প্রত্যাশিত আয় হারানোর ভয় রয়েছে, যা তা প্রথমেই মিডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়ে থাকে। তাহলে তারা মনে করছে যে মিডিয়েশনের মাধ্যমে যদি এটা নিষ্পত্তি হয়ে যায় তাহলে আমাদের এই মামলাটা এখনই শেষ হয়ে গেল, আমার তো আর দীর্ঘদিন মামলা চালানোর সুযোগ থাকলো। এই মানসিকতার পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত যেটা হলো ইগনোরেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ ট্রেইন মিডিয়েটার্স। আচ্ছা, একটি দেখা যাচ্ছে যে আমাদের দেশে মিডিয়েটারের অভাব আছে,
মিডিয়েশন সম্বন্ধে আমাদের যে পর্যাপ্ত জ্ঞান থাকে না, এই ক্ষেত্রে বিমস যে ভূমিকা পালন করছে এটা অসামান্য। যে আজকে আমি যেটা দেখছি যে আজকে যে শিক্ষার্থী আছে আমার মনে হয় 100 জন হবে, 126 জন। এটা মানে অকল্পনীয় যে পাহাড়পুরে এসে আমি এরকম একটা সিনারিও দেখব, আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে যে এই এলাকার মেয়েরা অনেক এগিয়েছে। এইটা আমি খুব খুশি হয়েছি। আর আমার এলাকায় এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এটা দেখে আমি আমার শত ব্যস্ততার মধ্যেও আমি চলে এসেছি যে একদিনের জন্য হলেও আমি এই অনুষ্ঠানে যোগদান করব। তারপর হচ্ছে ল্যাক অফ মিডিয়েশন সেন্টার। আচ্ছা, আমাদের যেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অভাব আছে। মিডিয়েশন যদি সেন্টার ডেভেলপ করতে পারি সারা দেশে, তাহলে আমাদের মিডিয়েশনের যে সমস্যাগুলো অনেকাংশে দ্রুত সমাধান করা সম্ভব হবে। ইন্ডিয়াতে প্রচুর মিডিয়েশন সেন্টার আছে, তারা এর উপকারিতা পাচ্ছে। ইভেন আমি গত বছর নেপালে যাওয়ার সুযোগ হয়েছিল, নেপালেও দেখেছি তারা অনেক মিডিয়েশন সেন্টার প্রতিষ্ঠা করেছে এবং তাদের একটা স্পেসিফিক মেডিয়েশন অ্যাক্টও আছে। নেপালও মিডিয়েশনের ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছে। যেটা বললাম যে চেঞ্জ অফ মেন্টালিটি, অনেকের মানসিক অবস্থা যে মিডিয়েশনে যাওয়ার ব্যাপারে মনে করে যে এটা একটা অপচয়, কিন্তু আমার মনে হয় যে একবার হলেও মিডিয়েশনে যে চেষ্টা করা উচিত মামলা করার আগে। তাহলে যদি প্রাথমিকভাবে সমাধান হয়ে যায়, এই 20 বছর মামলা টানার কোনো মানেই হয় না। একটু আগেই একটা বললাম যে আমাদের কোনো মিডিয়েশন অ্যাক্ট নেই, যেটা নেপাল, ইন্ডিয়াতে আছে, আরও অনেক দেশেই আছে। তো আমাদের কোনো স্পেসিফিক ল নেই মিডিয়েশন। লাইক আরবিট্রেশন অ্যাক্টে আমাদের 2001 সালে যে আইনটা আছে, এটা আনসিট্রাল মডেল লকে ফলো করা হয়েছে এবং এই আইনটা দেখা যাচ্ছে এখন খুব একটা কার্যকর হচ্ছে না, যে বিভিন্ন কারণে। এই ব্যাপারে আমি সংক্ষেপে হাইলাইট করব। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে মিডিয়েশন আন্ডার লিগ্যাল এইড অ্যাক্ট 2000, এডিআর সম্পর্কিত বিধানগুলো আইনের 21A ধারায় সন্নিবেশিত করে 2013 সাল লিগ্যাল এইড অ্যাক্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই লিগ্যাল অ্যাক্টের 21A(2)তে কার্যকর করার জন্য সরকার লিগ্যাল এইড পরামর্শ বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2015 নামে একটি এক সেট বিধি জারি করেছে। লিগ্যাল এইড রুলস 4 to 17 বিধিতে মধ্যস্থতার আকারে এডিআর বিধানগুলো উল্লেখ করা আছে। ধারাগুলোর অধীনে নিযুক্ত লিগ্যাল এইড অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে মিডিয়েটর হিসেবে কাজ করার জন্য। লিগ্যাল এইড অ্যাক্টে সরকারি লিগ্যাল এইডের সাহায্যে মামলা দায়ের করার আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে উৎসাহিত করা হয়েছে। এই লিগ্যাল এইড অ্যাক্টটাই বর্তমানে যে সংশোধন করে আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025, যা জারি করা হয়েছে 1 জুলাই 2025-এ। এই নতুনভাবে সংযুক্ত ধারা 21-এর খ মূলত প্রাক মামলা মধ্যস্থতা